আজ ভয়ঙ্কর 17 ফেব্রুয়ারি। আতঙ্কে সেফ এক্সিট খুঁজছেন ইউনুস। পালানো ছাড়া কোনো উপায় নেই। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হতে চলেছেন ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টা। পালানোর সব পথ বন্ধ। তারেক রহমান ও নরেন্দ্র মোদীর ডিল ফাইনাল। এই ইউনুসের গম এদেরকে বিচারের আওতায় আনতেই হবে এবং এরা কোনোভাবে যেন পালাতে না পারে। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে সরকার তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। এদিকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে কোথায় আশ্রয় নেবেন ইউনুস? বিরাট ষড়যন্ত্র ফাঁস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সরকারের পরিণতি কি হবে? আজ নৌচর বিরতি হবে। এখন সব মিলায় একটা চাপের মধ্যে পড়বি। এদিকে শত্রু থেকে বন্ধু খুলছে আওয়ামী লীগের অফিসের তালা। তারেকের হাতেই হাসিনার ভবিষ্যৎ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বৈঠকটি জিমি কার্টারের সঙ্গে লতিফুর রহমানের বাসভবনে শেখ হাসিনা খালেদা জিয়ার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সে বৈঠকটি আয়োজনেও সে সময় মুখ্য ভূমিকা রেখেছিলেন বলে দাবিদার এই খলিলুর রহমান। কাজেই বিএনপির সঙ্গে খলিলুর রহমানের তারেক রহমানের একটা দীর্ঘ সময়ের সম্পর্ক আছে। এদিকে হাসিনার হয়েই কাজ করবেন তারেক। নতুন সমীকরণে ভারত বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির মাস্টার প্ল্যান সফল। সোমবার সাংবাদিক জুলকার নাইন সাহেব বললেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর 12:50 চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা 6:45 এমিরেটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি সতর্ক করে বললেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না। আজ ভয়ঙ্কর 17 ফেব্রুয়ারি। আতঙ্কে সেফ এক্সিট খুঁজছেন ইউনুস। পালানো ছাড়া কোনো উপায় নেই। এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টার পালিয়ে যাওয়ার খবর আসতে শুরু করেছে। তাদের সামনে এই একটি মাত্র রাস্তা খোলা ছিল। ইতিমধ্যে 2 উপদেষ্টা ইস্তফা দিয়েছেন। তাদের মধ্যে একজন ফয়েজ আহমেদ তৈয়ব। ইউনুস ঘনিষ্ঠদের সেফ এক্সিট নিয়ে বিগত দিনে বাংলাদেশ জুড়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। আর সেই চর্চার মাঝেই প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হলো। বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন 14 ফেব্রুয়ারি সকালেই। এদিকে বাংলাদেশ ছাড়া নিয়ে স্পষ্টভাবে কিছু না বললেও সংবাদ মাধ্যমকে ফয়েজ বলেছেন, 9 ও 10 তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। ফয়েজ আহমেদ আদতে নেদারল্যান্ডসের নাগরিক। তবে বাংলাদেশ ত্যাগ করে তিনি কোন দেশে গিয়েছেন তা স্পষ্ট নয়। তবে তিনি বাংলাদেশ ত্যাগের সময় নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এই ফয়েজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তিনি দাবি করেছেন, কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। বরং তার দাবি, পুরনো নীতি পাল্টাতে তিনি পাগলের মতো খেটেছেন। তার আরও দাবি, যে মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন সেটি দুর্নীতিগ্রস্ত ছিল এবং তাতে তিনি স্বচ্ছতা এনেছেন। অভিযোগ, এই দুয়ের ক্ষেত্রে অডিট ও সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল না। উল্লেখ করার মতো তথ্য হল, নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই বিদায়ী সরকারের উপদেষ্টারা দেশ ছাড়তে শুরু করেছেন। 16 তারিখ প্রকাশিত একটি খবর অনুসারে বিদায়ী সরকারের এক উপদেষ্টা ওই দিন দুপুর 1টা নাগাদ চায়না ইস্টার্নের বিমান ধরে দেশ ছাড়েন। দ্বিতীয়জন একই দিনে সন্ধ্যা 6:45 নাগাদ এমিরেটসের বিমানে করে ঢাকা ত্যাগ করেন। একটি বিষয় স্পষ্ট, গত 1.5 বছর ধরে বিদায়ী সরকারের উপদেষ্টারা এতটাই দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন যে তাদের এখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। উপদেষ্টারা নিশ্চিত যে তাদের যেভাবে হোক বিচারের আওতায় আনার জন্য নতুন সরকারের উপর চাপ তৈরি করা হবে। সরকার টিকিয়ে রাখতে সেই চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী। তারেক প্রতিটি উপদেষ্টার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করবেন। এতদিন আরাম কেদারায় বসে তারা দিন যাপন করছিলেন। কোনোভাবে দেশ থেকে পালাতে না পারলে তাদের জীবন এবার সাহারা মরুভূমি মতো রুক্ষ আর খটখটে হতে চলেছে। ইউনুসের স্বপ্ন ছিল রাষ্ট্রপতি হওয়ার, তাই তিনি জামাতপন্থী ছাত্র নেতাদের সাহায্য নিয়েছিলেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব ধরনের অস্ত্র তদারকি সরকারের হাতে ছিল। তারপরেও কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দিয়েছে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ইউনুস ছলে বলে কৌশলে আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু যখন বুঝলেন জুলাই যোদ্ধারা সরকার গঠন করতে পারছে না, তখন সিদ্ধান্ত নিলেন দেশ ছেড়ে গোপনে পালিয়ে যাওয়ার। বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের ফলাফলের পর ইউনুস ঘনিষ্ঠদের নিরাপদ দেশ ত্যাগের পরিকল্পনা শুরু হয়েছে। এর আগে বহু ইউনুস ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ সরকারি পদে ছিলেন। নির্বাচনের পর এই পদলোভীরা গোপনে দেশ ছাড়বেন, এমন কথাই এখন সবার মুখে মুখে। ফয়েজের দেশ ত্যাগ এই গুঞ্জনকে আরও শক্তিশালী করেছে। অতীতে ইউনুস জামাত ও এনসিপির সঙ্গে সরকারের বিভিন্ন সিদ্ধান্তে কার্যত মধ্যস্থতা করেছিলেন, তবে ক্ষমতায় না আসায় কিছুটা ব্যাকফুটে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন প্রস্থানের ফলে ভবিষ্যতে সরকারের কর্মকাণ্ডে কোনো ধরনের প্রভাব পড়বে? এবং তারেক রহমান বা অন্য রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের কৌতূহলও একই সঙ্গে বাড়িয়েছে। এদিকে শত্রু থেকে বন্ধু খুলছে আওয়ামী লীগের অফিসের তালা। তারেকের হাতেই হাসিনার ভবিষ্যৎ।
রাজনৈতিক অভিজ্ঞতা তারেকের তেমন নেই, তবে রক্তে মিশে রয়েছে রাজনীতি। বাবা মা দুইজনেই রাজনীতি করতেন, সেই সূত্রে দম্পতির পুত্রের রক্তের মধ্যে মিশে রয়েছে রাজনীতি। তাই সামান্য হলেও তারেক জিয়া বুঝতে পেরেছেন যে ২৪শে জুলাইয়ের আন্দোলনের উদ্দেশ্য শুধুমাত্র হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সংগঠিত হয়নি। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আদর্শগত একটি পরিবর্তন আনা। তারেক রহমান বুঝতে পারছেন যে হাওয়া ঘুরতে শুরু করেছে। নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ অফিসের তালা খোলা শুরু হয়েছে। ইউনূস সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে, দলের রাজনৈতিক কার্যক্রমের ওপর জারি করে নিষেধাজ্ঞা। প্রায় ১.৫ বছর বাদে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা তাদের দলীয় কার্যালয়ে তালা খুলতে শুরু করেছেন। লক্ষ্য করার মতো বিষয় হল, বিএনপির তরফে কিন্তু তাদের কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। আওয়ামী লীগের দফতরের তালা খোলা নিয়ে বিতর্কে জড়িয়ে গিয়েছে স্থানীয় বিএনপি নেতা আবু দাউদ। তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আবু দাউদ বলেন, যে ঘরটিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বলে দাবি করা হচ্ছে, তিনি সেটি গুদামঘর হিসেবেই জানতেন। ১৩ তারিখ সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার সময় চাকলাহাট বাজারে ওই ঘরের সামনে লোকজনের জটলা দেখে সেখানে তিনি যান। স্থানীয়দের কাছে তিনি শোনেন, জামায়াতে ইসলামীর এক কর্মী ওই গুদামঘর খুলতে দিচ্ছে না। পরে তিনি ওই কর্মীর থেকে চাবি নিয়ে গুদামঘরটি খোলার ব্যবস্থা করেন। পরে চাবি বাজার বণিক সমিতির কাছে জমা রাখা হয়। স্থানীয় ওই বিএনপি নেতার কথা অনুযায়ী এ সময় আমি ঘরটি গুদামঘর বলেই জানতাম। সেখানে কোনো চেয়ার, টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না। ঘটনার সময় আমি লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কি বক্তব্য দিয়েছেন তা আমি বুঝে উঠতে পারিনি। পরে শুনেছি সেখানকার ভিডিও আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। খুলনাতেও আওয়ামী লীগের কার্যালয় খুলে গিয়েছে। গণ আন্দোলনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। রবিবার সেখানে যান আওয়ামী লীগের একদল নেতা। তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে মুজিবুর ও হাসিনার ছড়িতে মালা দেন। দেওয়া হয় জয় বাংলা স্লোগান। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের এক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, এই কর্মসূচির জন্য আলাদা কোনো আয়োজন করা হয়নি। দলীয় দফতরটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল। তারা বিকেলে সেখানে গিয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এর জন্য শীর্ষ নেতৃত্বের তরফে কোনো নির্দেশ ছিল না। নিচুতলার কর্মীরাই উদ্যোগ নিয়ে এই পদক্ষেপ করেছে। তার কথায়, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ রয়েছে, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। যে কোনো কর্মসূচির জন্য আমরা তৈরি, শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা। বহু জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগের বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলা হয়েছে। 18 মাস বন্ধ থাকার পর খোলা হল পটুয়াখালীর 10 মিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সোমবার সকাল 8টা নাগাদ যুবলীগ ও ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করেন। খুলনা, দিনাজপুরের আওয়ামী লীগের বন্ধ থাকা বহু কার্যালয় খোলা হয়েছে। কোনো কোনো জায়গা থেকে আবার তালা খোলার পর আবারও তালা বন্ধ করে দেওয়ার অভিযোগও এসেছে, তবে সেটা সংখ্যায় খুব কম। মোটের ওপর একটা বিষয় পরিষ্কার, যে বিদায়ী সরকার যে পথে হেঁটেছিল, তারেকের বিএনপি সরকার সে পথে হাঁটবে না। এদিকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে কোথায় আশ্রয় নেবেন ইউনূস? বিরাট ষড়যন্ত্র ফাঁস। যে পালিয়েছে সে বেঁচে গিয়েছে। বাংলাদেশের বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার নবরত্ন সভার সদস্যদের কাছে এখন এটা নিছক প্রবাদ নয়, এটা তাদের আপ্তবাক্য হয়ে গিয়েছে। সোমবার ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেন। বিষয়গুলির মধ্যে প্রাধান্য দিয়েছে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনকে। তার দাবি, বহু বছর পরে বাংলাদেশে আদর্শ নির্বাচন হয়েছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। শেখ হাসিনার সরকারকে দৈত্যের গ্রাস বলে কটাক্ষ করে তার দাবি, ছাত্রছাত্রীরা দেশকে মুক্ত করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশ সচল হয়েছে দাবি করে তিনি আরও বলেন, যারা দেশকে লুটেপুটে খেতেন তাদের অনুগতরা অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে পালিয়েছেন। প্রশ্ন অন্যত্র, ইউনূসের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? কারণ তিনি তো ক্ষমতালোভী। তদারকি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন ক্ষমতা ভোগ করার জন্য। সুতরাং সরকার বিদায়ের সঙ্গে সঙ্গে তার লোভের ইতি ঘটবেন এমনটা ভেবে নেওয়াটা সঙ্গত হবে না। কোনো মহল থেকে বলা হচ্ছে, ইউনূসের লক্ষ্য এখন রাষ্ট্রপতি পদে আসীন হওয়া। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিদায়ী ভাষণেও মোহাম্মদ ইউনূসের মুখে শোনা গেল 7 সিস্টার্স প্রসঙ্গ। নেপাল ও ভুটানের মতো স্বাধীন দেশের সঙ্গে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে এক সারিতে বসিয়ে ইউনূস যে আঞ্চলিক অর্থনৈতিক স্বপ্নের কথা বললেন, সেটা কূটনৈতিক ভাষায় সরাসরি ভারতের অখণ্ডতাকে প্রশ্ন করার শামিল। ভারতের অভ্যন্তরীণ অঞ্চলকে আলাদা আঞ্চলিক ভূখণ্ড হিসেবে তুলে ধরার এই প্রচেষ্টা নিছক অর্থনীতির কথা নয়, এটি পরিকল্পিত একটা বার্তা।
এই প্রসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ বলছেন, লন্ডনে তারেকের সঙ্গে একটি বৈঠক হয়েছিল ইউনূসের। সেই বৈঠকেই এই নিয়ে দুয়ের মধ্যে একটা আপোষ রফা হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন, তিনি হয়তো সাংবিধানিক কোনো পদে থেকে দেশের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গেই যুক্ত থাকবেন। মঙ্গলবার দেশের দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সমর্থনে রাজনৈতিক পদেই থেকে যেতে পারেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে খবর, ইউনূস সহ কারুর জন্যই নির্দিষ্ট কোনো পদ এখনও ঠিক করা হয়নি। তবে ভবিষ্যৎ গঠনে যোগ্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে আগ্রহী তারেক রহমান। ইউনূসের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কোনো নির্দিষ্ট পদ নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে তারেক রহমান সাহেবের অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ার আগ্রহকে ঘিরে। তিনি নির্বাচিত হলে দেশের সব প্রতিভাকে কাজে লাগাতে চান। তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনূসের অভিজ্ঞতা দেশের স্বার্থে বিভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। তবে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা থাকলেও ইউনূসের জন্য কোনো নির্দিষ্ট ভূমিকা নির্ধারণ করা হয়নি। কবির বলেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। দেশের স্বার্থে যেটা ভালো হবে তারেক রহমান সেটাই করবেন। প্রয়োজনে যোগ্য ব্যক্তিদের তিনি দলে নেবেন। তবে তিনি সাফ জানিয়ে দেন, কারুর জন্যই কোনো নির্দিষ্ট পদ নিয়ে আলোচনা হয়নি। তবে একাধিক বিশেষজ্ঞের মতে ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ লাভবান হতে পারে। তার আন্তর্জাতিক মর্যাদা দেশের জন্য বড় সম্পদ হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, তারেক রহমান ও ইউনূসের আলোচনায় রাষ্ট্রপতির পদ নিয়ে কথা হয়েছে। তবে তারেক রহমানের দল এবং ইউনূসের দপ্তর উভয়ই এই দাবি অস্বীকার করেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশ পরিচালনা করে আসছেন ইউনূস। ফলে তাকে নতুন সরকারে উপযুক্ত সাংবিধানিক বা সরকারি ভূমিকায় রাখা সহজ হবে না বলে মনে করছেন অনেকে। তবে কূটনীতি ও আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে তিনি তারেক রহমানের জন্য বড় সম্পদ হতে পারেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এসব জল্পনা পুরোপুরি নাকচ করেছেন। তিনি বলেন, ইউনূস রাজনীতিতে থাকার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখাননি। তিনি আরও বলেন, রাজনীতিতে তার আগ্রহ শূন্য, কোনো সাংবিধানিক পদেও নয়। দেশের সংকটকালে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি দেশকে শান্তি ও স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়েছেন। এখন ক্ষমতা নতুন সরকারের হাতে তুলে দেওয়া হবে। তবে ইউনূস নিজে তার ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি। তবে দায়িত্ব ছাড়ার পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি নিজের পরিকল্পনা প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে হাসিনার হয়েই কাজ করবেন তারেক। নতুন সমীকরণে ভারত বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির মাস্টার প্ল্যান সফল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 299টি আসনের মধ্যে 212টি আসনেই জয় হয়েছে ধানের শীষ শিবিরের অর্থাৎ বিএনপির। এই অবস্থায় ক্ষমতায় ফিরেই বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিকভাবে শক্ত করাই মূল লক্ষ্য হতে চলেছে বিএনপির। সাংবাদিক বৈঠক থেকেও তেমনই ইঙ্গিত দিলেন বিএনপি প্রধান ও বাংলাদেশের হব প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশ গড়তে সবার ঐক্যবদ্ধতা জরুরি বলেও জানালেন তিনি। পাশাপাশি বিদেশ নীতি প্রসঙ্গেও তারেক জানান, কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে বাংলাদেশ, কারো প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করব না। স্বাভাবিকভাবেই ইউনূসের রাজত্বে যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল তা আবারও উন্নতির দিকে এভাবে বলে মত রাজনৈতিক মহলের। বস্তুত হাসিনা সরকারের বিলুপ্তির পর বাংলাদেশে ক্ষমতার মসনদে বসেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই সময় হিংসা, সংখ্যালঘু অত্যাচার, খুন, নারী নির্যাতন সহ একাধিক ঘটনা ঘটেছে সেখানে। এমনকি ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে খাতিরও জমিয়েছিল অন্তর্বর্তী সরকার। উদ্ভূত এই পরিস্থিতিতে এক সাংবাদিক বৈঠক থেকে বাংলাদেশের হব প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে এবং কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করবে না। দেশের স্বার্থই সবার আগে। প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে। এছাড়াও এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরানোর ইস্যু নিয়েও মুখ খোলেন তারেক। 2024-এর জুলাই আন্দোলনের পর থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। তাকে একাধিকবার দেশে ফেরানোর আর্জি জানিয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। যদিও সেই চিঠির জবাব দেয়নি নয়াদিল্লি, জানিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে চিট ধরে। এই অবস্থায় বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারেক বলেন, আইন সকলের জন্য সমান, ফলে আইন তার নিজের মতো কাজ করবে। এই একটি বক্তব্য দিয়েই হাসিনা প্রসঙ্গ তিনি ইতি টানেন। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে নরম মনোভাব পোষণ করছেন তারেক রহমান, তা বোঝাই যাচ্ছে। এবং প্রথম থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কথা তারেক বারংবার মনে করিয়ে দেন এবং ভারত যে বাংলাদেশের প্রকৃত বন্ধু তিনি তাও মনে করিয়ে দেন। বিপুল ক্ষমতা নিয়ে বাংলাদেশের বিএনপি ফেরায় বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিকভাবে শক্ত করাই মূল লক্ষ্য হতে চলেছে হব প্রধানমন্ত্রী তারেক রহমানের। সাংবাদিক বৈঠক থেকেও তেমনই ইঙ্গিত দিয়েছেন বিএনপি প্রধান তারেক রহমান। একই সঙ্গে দেশ গড়তে সবার ঐক্যবদ্ধতা জরুরি বলেও জানালেন তিনি। পাশাপাশি বিদেশ নীতি প্রসঙ্গেও তারেক জানান, কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে বাংলাদেশ, কারো প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করব না। দীর্ঘদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবেন
বাংলাদেশের সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। তিনি দিল্লি ও মুম্বাইতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ব্যস্ত থাকার কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, ওই দিন মুম্বাইতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না বলে বিদেশ মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে। নয়াদিল্লির তরফে ঢাকাকে জানানো হয়েছে ওই সফরে স্পিকারের সঙ্গী হবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিও। এবং সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের উদ্দেশ্যে লেখা চিঠি নিয়ে যাচ্ছেন তারা। নয়াদিল্লি চাইছে ব্যবধানে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই ভারত সফরে আসুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যে দ্রুত সম্পর্ক গড়ে তুলতে চায়, ইতিমধ্যে নয়াদিল্লির তরফে তা নিয়ে বার্তা দিয়েছে সাউথ ব্লক। তারেক বিএনপির চেয়ারম্যান হওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা বার্তা তার কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বিএনপির বিপুল জয়ের পর শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে করা পোস্টে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পর ফোনেও তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তখনই তাকে শপথ নেওয়ার পর ভারত সফরে আসতে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়ে রাখেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্র জানাচ্ছে, গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে, নয়াদিল্লি তার দ্রুত মেরামত চাইছে। সেই প্রত্যাশা বাস্তবায়িত করতেই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরই তারেক রহমান যাতে ভারত সফরে আসেন সে ব্যাপারে আগেভাগে তৎপর হয়েছে নয়াদিল্লি। দিল্লিতে অবস্থান করছে শেখ হাসিনা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই তারেককে শুভেচ্ছা বার্তা পাঠায় ভারতের প্রধানমন্ত্রী এবং মোদীর চিঠিতে ভারতবর্ষে তারেক রহমানকে আহ্বান। খুব স্বাভাবিকভাবেই হাসিনা, ভারত, তারেক দিল্লির পূর্বে তৈরি করা চিত্রানুটি অনুযায়ী আগামীর পথে হাঁটতে চলেছে বাংলাদেশ, তা সহজেই অনুমেয়। রাজনীতিতে ক্ষমতায় সরকারে যে শেষ কথা বলে কিছু নেই, আর চিরশত্রু বা চিরবন্ধু বলে কিছু নেই, তার আরেক প্রমাণ বিরাট চমক হিসেবে হাজির হয়েছেন। গত কদিন ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল বটে, বিএনপির মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। খলিলুর রহমান ইউনূসের উপদেষ্টা পরিষদে প্রথম ঢুকেছিলেন বিশেষ সহকারী হিসেবে। রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হাই রিপ্রেজেন্টেটিভ নামক এক পদ সৃষ্টি করে ইউনূস তাকে প্রথম বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন। এরপর তিনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে বসে বাংলাদেশে, তারপর থেকে বিএনপির সবচেয়ে উচ্চকণ্ঠ ছিল যে একটা লোককে বিদেশ থেকে উড়িয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানালেন ডক্টর ইউনূস। তার কি কমন সেন্সও নাই? তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তিনি প্রথমত খুলনায় এক বিরাট জনসভায় দাঁড়িয়ে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ইঙ্গিত করে বললেন ইউনূসের উদ্দেশ্যে যে ইউনূস সাহেবকে জবাবদিহি করতে হবে কি করে তিনি একজন বিদেশি নাগরিককে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসালেন, যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে নাকি আমাদের সকল বাহিনীকে রিপোর্ট করতে হবে এবং রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর তথ্যগুলো যে ব্যক্তির কাছে যাবে। ইউনূসের কি একটু কমন সেন্স নাই? এরপর সালাউদ্দিন আহমেদ আরেক সভায় এমন বক্তব্য রেখে শিরোনাম হলেন যে 20 বছর ধরে এক ব্যক্তি বিদেশ সফর করেছেন, এখন ইউনূস তাকে উড়িয়ে এনেছেন বাংলাদেশকে রক্ষা করতে। আল্লাহ মালুম কি কি পরিকল্পনা নিয়ে এই লোক এসেছেন। এই লোক এসেই রাজনৈতিক দল আর সংস্থাগুলোর মধ্যে দূরত্ব তৈরি করেছেন, কারণ তখন এটা প্রকাশ্য হয়ে পড়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ রাজনৈতিক দলগুলোর ঘোরতর সন্দেহ এবং আপত্তি এই ব্যক্তিকে, যাকে কিনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করে ইউনূস সেনাবাহিনীর ওপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুতর দায়িত্ব দিয়ে একটা জায়গায় বসিয়ে ফেলেছেন। এবং শুধু তাই নয়, যাকে কিনা ইউনূস আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সকল বিদেশি আলাপ আলোচনায় এবং এক রকমের দর কষাকষিতে পাঠাচ্ছেন, মানে একেবারে তার পক্ষে হয়ে যে ব্যক্তিটি কিনা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সবকিছুর এক রকমের দর কষাকষিতে নয়, এক রকমের বেচা বিক্রি করে আসছিলেন। সর্বশেষ যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করেছে বাংলাদেশ শুল্ক কমানোর নামে, যেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামের চুক্তিটি বাংলাদেশ সরকার বলেছে তারা কিছুতেই প্রকাশ করতে পারবে না, কারণ মানে তাদের এই শর্তেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে এসেছে যে সেই চুক্তি তারা প্রকাশ করতে সমর্থ নয়। সেরকম একটা চুক্তি সইয়ের পর পাল্টা শুল্ক কিছুটা কমে এলেও বুঝতে পারা যাওয়া শুরু হলো যে বিরাট বহরের বোয়িং কেনার কথা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে আসা হয়নি। ফাঁস হয়ে যাওয়া কিছু কাগজপত্রে এমন কথা বেরিয়ে আসছে যে বিরাট উচ্চ মূল্যে গম কিনছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ কথা দিয়ে এসেছে যে $1 বিলিয়ন জ্বালানি প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতেই থাকবে বাংলাদেশ কথা দিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলাতেই শুধুমাত্র বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কাজ চলবে। বাংলাদেশ আরো এরকম নানা কথা দিয়ে এসেছে যাতে বাংলাদেশে কোন গরুর মাংস বিক্রি হবে থেকে শুরু করে বাংলাদেশে কেমন কৃষি পণ্য উৎপাদন করা হবে থেকে শুরু করে বাংলাদেশের যে ফার্মেসি খাত, ওষুধ শিল্প, এই সব কিছুতে এফেক্ট করবে, প্রভাব পড়বে খলিলের সই করা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে। এখন খলিলুর রহমান যখন তারেক রহমানের মন্ত্রিসভায় ঢুকে গেছেন, তখন প্রথম প্রশ্ন স্বভাবতই জাগে যে তার মানে তারেক রহমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলাপ হচ্ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের সরাসরি সমর্থন না থাকলে, সরাসরি এক রকমের প্রভাব না থাকলে তারেক রহমান যে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারতেন না, সেটা তো বারবার আলাপ করেছি। কারণ তারেক রহমান একেবারে নভেম্বরের শেষেও তার মা যখন মৃত্যুশয্যায় তখনও বলছেন যে তিনি প্রকাশ করতে পারছেন না কেন তিনি এখন দেশে ফিরতে পারছেন না, কিন্তু এটা তার একক ইচ্ছা
ইচ্ছাধীন নয়। সেই তারেক রহমান যখন দিন 15-র মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে তিনি 25শে ডিসেম্বর ঢাকা ফিরবেন, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে যেই মার্কিন যুক্তরাষ্ট্র আগস্ট মাস থেকে লন্ডন গিয়ে তাদের অস্থায়ী মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে পাঠিয়ে তারেক রহমানের সঙ্গে আলাপচারিতা শুরু করেছেন, তাদের সম্পূর্ণ সমর্থন আছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পেছনে। কাজেই তারেক রহমান যখন খলিলুর রহমানকে তার মন্ত্রিসভায় নিচ্ছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিচ্ছেন, তখন বুঝতে বাকি থাকে না এর পেছনে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবদান আছে। কারণ দেখেন, এই খলিলুর রহমান হচ্ছে সেই খলিলুর রহমান যিনি বিএনপির তরফে, বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ যখন সরাসরি তার দিকে আঙুল তুলে তাকে বিদেশি নাগরিক বলতে শুরু করলেন, তখন তিনি সংবাদ সম্মেলন করে, আপনাদের মনে থাকবে, এই খলিলুর রহমান বলেছিলেন তাকে বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানের দিকে আঙুল তুলবেন, কারণ তিনি 20 বছর বিদেশ থাকায় তাকে যদি বিদেশি নাগরিক বলা যায় তাহলে মনে রাখতে হবে উপর দিকে ঢিল ছুড়লে নিচে এসে পড়বে। তারেক রহমান যেহেতু বিদেশে আছেন, তাকেও যে কেউ বিদেশি নাগরিক বলতে পারে। ওই কথা বলার পর স্বাভাবিকভাবে বিএনপি তেলে বেগুনে জ্বলে উঠেছিল। বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ বিবৃতি দিয়ে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। এরপর বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়ে, যমুনা থেকে বেরিয়ে খন্দকার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন মে মাসে 2025-এর যে তারা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আর আসিফের যেমন পদত্যাগ চান, তারা পদত্যাগ চান খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সোমবার সাংবাদিক জুলকারনাইন সাহেব বললেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর 12:50-এ চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা 6:45-এর এমিরেটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি সতর্ক করে বললেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না। নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড জয়ের পর কথা উঠে এবার দেশ থেকে সরে পড়ার চেষ্টায় আছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন, এমন খবরে তৈরি হয় আরো হইচই। প্রথম আলো নিশ্চিত হতে ফোন দেয় জনাব তৈয়বকে, কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়ে আসা তৈয়ব সাহেব প্রথম আলোর ফোন কেটে দেন। যদিও পরে খুদে বার্তায় পরিষ্কার করেন, 9 ও 10 তারিখ অফিস থেকে বিদায় নিয়েছি, ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা আরেকটু অন্যদিকে মোড় নেয় যখন তিনি প্রথম আলোকেও বলেন না যে তিনি দেশ ছেড়েছেন। প্রশ্ন উঠেছে, দেশ ছাড়া নিয়ে এত রহস্য কেন করছেন ফয়েজ আহমেদ তৈয়ব? তার বিরুদ্ধে এর মধ্যে বেশ কয়েকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে। বারবার তিনি যুক্তি খণ্ডন করেছেন, বুঝিয়েছেন যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপি শপথ নেওয়ার আগে তার এই দেশ ত্যাগ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে স্বাভাবিকভাবেই। তৈয়ব পরে জানিয়েছেন, ভালোবাসা দিবসে তার পরিবারের কাছে থাকতেই তার এই দ্রুতগমন। কিন্তু রসিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যে লোক দেশের জন্য পরিবার পরিজন ছেড়ে এতগুলো দিন অকাতরে বিলিয়ে দিলেন, এত কিছু উৎসর্গ করলেন, আর কয়েকটা দিন অপেক্ষা করে নতুন সরকারের শপথ গ্রহণটা তিনি নিজ চোখে দেখলেন না, তাও কেবল ভালোবাসা দিবসের অজুহাতে। যদিও ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুকে নিজের সব যুক্তি তুলে ধরেছেন। এই পরিস্থিতির মধ্যে জুলকারনাইন সাহেব সতর্ক করলেন, দেশ থেকে পালাতে চাইছেন উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে, কোন কোন উপদেষ্টা দেশ ছাড়তে চাইছেন? এই আলোচনা এগোতে গেলে আমাদেরকে কিছুদিন পেছনের দিকে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে উপদেষ্টা এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা অভিযোগ তখন ডালপালা মিলতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের আগে যখন স্পষ্ট হয়ে আসছিল যে ক্ষমতার পালাবদল আসন্ন, তখন থেকে সেফ এক্সিট বা নিরাপদে সরে পড়ার এক ধরনের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছিল বলে অনেকেই মনে করছেন। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু হুট করে ওঠেনি। গত বছরের আগস্টেই সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হলেও সরকারের পক্ষ থেকে খুব একটা গা করা হয়নি। কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে, তখন সেই 8 উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আব্দুস সাত্তারের সেই অভিযোগের তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যেই হয়তো এখন দেশ ছাড়ার তোড়জোড় সবচেয়ে বেশি। অভিযোগের এই তীর কেবল সিনিয়র উপদেষ্টাদের দিকেই নয়, সরকারের ভেতরে থাকা প্রভাবশালী তরুণ মুখগুলোর দিকেও সমানভাবে ধাবিত হয়েছে। গত ডিসেম্বরে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে। তিনি দাবি করেন, উপদেষ্টা মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একজন প্রভাবশালী উপদেষ্টার অতি ঘনিষ্ঠ এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। যদিও সেগুলো ছিল অভিযোগ পর্যায়ে, কিন্তু এখন সেগুলোর যাচাই চান দেশের মানুষ। ইউনূস সরকারের আমলনামা ঘাটলে দেখা যায়, গত 1.5 বছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে স্থানীয় সরকার, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ চাউর হয়েছে। বিবিসি বাংলার মতে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে, সংস্কারের নামে অনেক ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা তৈরি করে টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগে অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে। উপদেষ্টাদের কেউ কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলীর হিসাব জনসম্মুখে প্রকাশে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক ও আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা। ফয়েজ আহমেদ তৈয়বের কথাই ধরা যাক, তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের, কিন্তু বাস্তবতা হলো নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট বা নিরীক্ষা হওয়ার কথা। সেখানে যদি বড় কোনো আর্থিক গরমিল ধরা পড়ে, তবে স্বাভাবিকভাবে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ফয়েজ তৈয়বের বিরুদ্ধে আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো।
বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই শপথ গ্রহণের আগেই এই প্রস্থান। গুরুতর অভিযোগ উঠেছে সাবেক